হাসপাতালের করিডোরে আমি বসেছিলাম। হাত ধুয়েও রক্তের গন্ধ যাচ্ছিল না। নিষ্প্রাণ বারবার ফোন করছিল কারোর সাথে, তার গলায় চাপা তাড়াহুড়ো। একসময় সে আমার পাশে এসে বসে, বলে, আপনি থানায় গিয়েছিলেন আজ? আমি চমকে উঠি। আপনি জানলেন কিভাবে? সে সরাসরি উত্তর দেয় না, শুধু বলে, এখানে কিছু বিষয় আছে যেগুলোতে না জড়ালেই ভালো। আমি তাকিয়ে থাকি তার দিকে। বলি, আমার বাবা মারা গিয়েছিলেন এখানে, সেটা কি জানেন? নিষ্প্রাণের চোয়াল শক্ত হয়ে যায়। কিছু সেকেন্ড নীরবতা, তারপর সে নিচু গলায় বলে, আপনার বাবার নাম? আমি জানি। আমার বুকের ভেতরটা হিম হয়ে যায়। হাসপাতাল থেকে বেরোতেই সন্ধ্যার আলো প্রায় নিভে এসেছে। হালকা কুয়াশা নামছে। মাথার ভেতর এখনো থানার কথাগুলো ঘুরছে। কনুইয়ের ব্যথাটা যেন অস্বস্তিটাকে আরো তীক্ষ্ণ করে তুলছে। আমি নিজের বাড়ির সামনে এসে দাঁড়াই। পুরনো লোহার গেটটা ঠেলে ঢুকতেই নজরে পড়ল সদর দরজার নিচ দিয়ে কিছু একটা ভেতর দিয়ে গলিয়ে দেওয়া। আমি থেমে গেলাম। মাটিতে পড়ে আছে একটা খাম, পুরনো, ধুলো লেগে ধূসর হয়ে গেছে। কোনো প্রেরকের নাম নেই। ধীরে তুলে নিতেই চোখে পড়ল কাঁপা হাতে লেখা, স্নিগ্ধা পাল। হঠাৎ যেন চারপাশের শব্দ থেমে গেল। কে জানে আমি ফিরেছি? আর সে জানেই বা কি করে যে আমি কি খুঁজছি? আমি দ্রুত রাস্তার দিকে তাকালাম। পাড়াটা অস্বাভাবিকভাবে চুপচাপ। দূরে একটা স্ট্রিট লাইট টিমটিম করছে। কেউ নেই, তবু মনে হলো কেউ আছে। দরজা খুলে ভেতরে ঢুকে ভেতর থেকে কপাট লাগালাম। ঘরের ভেতরে নীরবতা আরো ভারী। টেবিলের উপর খামটা রাখলাম, আঙুলে কাগজের খসখসে স্পর্শ। ধীরে খামটা ছিঁড়তেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো বাদামি ফাইল। কভারে স্পষ্ট লেখা, প্রবীর পাল, ব্যক্তিগত। আমার আঙুল জমে গেল। এটাই মা যেটার কথা বলতেন, বাবার মৃত্যুর পর, যেটা আর খুঁজে পাওয়া যায়নি। ফাইলটা খুলতেই কাগজগুলো এলোমেলো হয়ে পড়ল টেবিলে। কিছু নথিতে লাল কালি দিয়ে দাগ টানা, কিছু জায়গায় বাবার সই, কিছু পাতার কোনা ছেঁড়া, মাঝখানে একটা আলাদা কাগজ ভাঁজ করে রাখা। আমি সেটা খুললাম। শুধু একটা লাইন, সবাই জড়িত নয়, কিন্তু যারা জড়িত তারা শক্তিশালী। শব্দগুলো যেন ঘরের ভেতর প্রতিধ্বনি তুলল। আমার শ্বাস ভারী হয়ে আসছে। কেউ জানে আমি এখানে ফিরেছি, কেউ জানে আমি প্রশ্ন করছি, আর কেউ চাইছে আমি উত্তর পাই। কিন্তু কেন? সহায়তা নাকি পরিকল্পিত চাল? হঠাৎ বাইরে কুকুর ডেকে উঠল। আমি চমকে জানলার দিকে তাকালাম। স্ট্রিট লাইটের নিচে এক মুহূর্তের জন্য একটা ছায়া নড়ল। আমি এগিয়ে গেলাম, কিন্তু তখন আর কেউ নেই, শুধু ফাঁকা রাস্তা। আমি ধীরে পর্দা টেনে দিলাম। সেই মুহূর্তে প্রথমবার বুঝলাম এই শহরে আমি একা নই। আমাকে দেখা হচ্ছে, মাপা হচ্ছে, হয়তো পরীক্ষা করা হচ্ছে। আর এই ফাইল, এটা শুধু কাগজ নয়, এটা একটা আমন্ত্রণ, অথবা একটা সতর্ক বার্তা। রাত তখন প্রায় 12:30। আমি হাতের কনুইটা ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে বিছানায় গিয়ে শুলাম। লাইট নেভাইনি, লাইট জ্বলছে। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। জানালার কাঁচে জল গড়িয়ে পড়ছে, ঠিক আমার বুকের ভেতর অস্থিরতার মতো। টেবিলের উপর রাখা বাবার ফাইল, প্রবীর পাল, ব্যক্তিগত। আমি হাত বাড়িয়ে ছুঁই। মনে হচ্ছিল ফাইলটা না, বাবার শেষ স্পর্শ। ধীরে ধীরে খুললাম। পুরনো কাগজের গন্ধ, আর্দ্রতা, সময়ের ভার। প্রথম একটা নথি চোখে পড়ল, জমি অধিগ্রহণের কপি। কিছু নাম কাটা, লাল কালি দিয়ে গোল দাগ, বাবার হাতের লেখা। মিথ্যা ঘোষণা, সাক্ষী আছে। আমার বুক শক্ত হয়ে যায়। বাবা সব জানতেন, তিনি একা লড়ছিলেন, কিন্তু কার বিরুদ্ধে? নিজে চোখ পড়তেই দেখি এন.কে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লজিস্টিক। নামটা অচেনা নয়,
শহরে ঢোকার সময় বড় সাইনবোর্ড দেখেছিলাম। কেন যেন বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে যায়। দ্বিতীয় পাতায় ব্যাংক ট্রান্সফারের প্রিন্ট আউট। একটা অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা। তারিখটা দেখে হাত থেমে যায়। বাবার মৃত্যুর ঠিক 12 দিন আগে। উপরে পেন্সিলে লেখা, প্রেসার ট্যাকটিক্স বিগেইন। আমার মাথায় ঝড় ওঠে। তাহলে বাবাকে চুপ করানোর চেষ্টা হচ্ছিল? কারা করছিল? রেফারেন্স কোডে লেখা NK-17। NK, আবার সেই একই অক্ষর। এটা কি কাকতালীয় নাকি ইচ্ছাকৃত ছাপ? 3 নম্বর পৃষ্ঠায় ট্রান্সক্রিপ্ট। আমি কাগজটা তুলতেই হাত কেঁপে ওঠে। সই করে দিন, বাকিটা আমরা সামলে নেব। এই মিথ্যায় সই করব না। আপনার পরিবার আছে, সেটা ভেবেছেন? শেষ লাইন নেই, কাটা। হঠাৎ মনে হলো ঘরের ভেতর কেউ দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু সেই কথাটা কানে বাজতে থাকে। আপনার পরিবার আছে। বাবা কি তখন আমার কথা ভেবেছিলেন? সবার শেষে পেলাম ছোট ভাঁজ করা একটা কাগজ। ভাঁজ খুলতেই বাবার হাতের লেখা, কাঁপা কাঁপা অক্ষর। যদি এই ফাইল তোর হাতে আসে তাহলে বুঝবি আমি চুপ করিনি। সবাই দোষী না, একজন আছে যে সামনে না এসে সব নিয়ন্ত্রণ করে। তার মুখ সবাই চেনে, কিন্তু তার হাত কেউ দেখে না। আমার চোখ ঝাপসা হয়ে যায়। সামনে না এসে সব নিয়ন্ত্রণ করে। কেউ খুব শক্তিশালী, কেউ খুব কাছে। হঠাৎ বাইরে একটা গাড়ির শব্দ। আমি চমকে উঠে জানলার দিকে যাই। কালো গাড়ি। হেডলাইট একবার জ্বলে নিভে গেল, তারপর ধীরে ধীরে চলে গেল। আমার বুক ধড়ফড় করছে। ওরা কি জানে আমি ফাইল পেয়েছি, নাকি কেউ আমাকে সতর্ক করছে? আমি ধীরে ফাইলটা বন্ধ করি। একটা সিদ্ধান্ত নিই। কাল থেকে আমি শুধু মেয়ে না, আমি সাক্ষী, আমি তদন্তকারী। আর যদি বাবার মৃত্যু সত্যিই দুর্ঘটনা না হয়, তাহলে এই শহরের কারো মুখোশ খুব শিগগিরই খুলবে। কিন্তু তখনও জানতাম না মুখোশের আড়ালের মানুষটা আমার একদম কাছেই দাঁড়িয়ে আছে। NK ইনফ্রাস্ট্রাকচার অফিস থেকে বেরোতে বেরোতে সন্ধে নেমে গেছে। আজ প্রথমবার ভেতরে ঢুকে একটা অদ্ভুত শীতলতা টের পেলাম। সবকিছু অতিরিক্ত পরিপাটি, অতিরিক্ত নিয়ন্ত্রিত। ফিরতে ফিরতে হঠাৎ মনে পড়ল নিষ্প্রাণের মা হাসপাতালে ভর্তি। আমি নিজেকে বোঝালাম এটা শুধু সৌজন্য সাক্ষাৎ, কিন্তু ভেতরে কোথাও যেন জানতাম এটা তার চেয়েও বেশি কিছু। হাসপাতালের করিডোরে আলো সাদা, ঠান্ডা। দূরে নিষ্প্রাণ দাঁড়িয়ে, হাত দুটো জড়িয়ে, মাথা নিচু। আজ তাকে অন্যরকম লাগছে। কোনো প্রভাবশালী ব্যবসায়ী নয়, শুধু এক ছেলে। আমি এগিয়ে যেতেই সে মাথা তুলল, চোখ লাল, ক্লান্ত। আপনি? গলায় অবাক হওয়ার সাথে কৃতজ্ঞতাও। আমি বললাম, ভাবলাম খোঁজ নিয়ে যাই। সে কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন আমার মুখ পড়ছে। তারপর হালকা হাসল। ধন্যবাদ, মা আজ একটু স্টেবল। আমরা দুজনেই বসে পড়লাম ওয়েটিং রুমের বেঞ্চে। কিছুক্ষণ নীরবতা। তারপর সে বলল, আপনি আজ অফিসে গিয়েছিলেন, তাই না? আমার শরীরের ভেতর হালকা ঝাঁকুনি লাগলো। আমি তো তাকে বলিনি। আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ, কিছু পুরনো তথ্য জানতে। সে ধীরে মাথা নাড়ল। কেমন লাগলো? প্রশ্নটা সাধারণ, কিন্তু তার চোখ স্থির। আমি বললাম, বেশ বড় অপারেশন। সে একটু হাসল। হ্যাঁ, বড় কাজ করতে গেলে অনেক সিদ্ধান্ত নিতে হয়। আমি জিজ্ঞেস করলাম, সব সিদ্ধান্ত কি ন্যায্য হয়? সে আমার দিকে তাকালো, চোখে ক্লান্তির ছায়া, কিন্তু মস্তিষ্ক পুরো সচল। সে ধীরে বলল, ন্যায্যতা আপেক্ষিক। কখনো কখনো বৃহত্তর স্বার্থে ছোট ক্ষতি মেনে নিতে হয়। শব্দগুলো কানে লেগে রইল। আমি বললাম,
আর যদি কেউ সেই ক্ষতিটা মেনে নিতে না চায়? সে সামান্য ঝুঁকে এলো। তাহলে সে বিপদে পড়ে? দুজনের মাঝখানে নীরবতা নেমে এলো। দূরে মনিটরের বিপ বিপ শব্দ। হঠাৎ সে খুব নরম গলায় বলল, আপনার বাবা, উনিও আদর্শবাদী ছিলেন। আমি তাকালাম। আপনি চিনতেন? সে চোখ সরিয়ে নিল। শহর ছোট। আবার সেই একই উত্তর। কিছুক্ষণ পরে সে যেন হালকা করে জিজ্ঞেস করলো, আপনি কি কিছু পেয়েছেন? মানে নতুন কিছু? এটা সহানুভূতি নয়, এটা যাচাই। আমি বললাম, খোঁজ করছি। সে মাথা নাড়ল। তারপর এমন একটা কথা বলল যা আমার শরীর ঠান্ডা করে দিল। ফাইলগুলো অনেক সময় অসম্পূর্ণ হয়, সব পাতা থাকে না। আমি স্থির হয়ে গেলাম। আমি তো তাকে বলিনি ফাইলের কথা। সে দ্রুত যোগ করলো, মানে এই ধরনের পুরনো কেসে। কিন্তু দেরি হয়ে গেছে। আমার মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, সে জানলো কিভাবে? ঠিক তখন নার্স এসে ডাকলো, রিলেটিভস। নিষ্প্রাণ উঠে দাঁড়ালো। ভেতরে ঢোকার আগে এক মুহূর্ত থেকে আমার দিকে তাকালো। চোখে অদ্ভুত মিশ্রণ, কৃতজ্ঞতা, সতর্কতা আর কিছু অচেনা হিসাব। সে খুব আস্তে করে বলল, স্নিগ্ধা, সব সত্য জানার দরকার হয় না। কিছু সত্য শুধু মানুষকে একা করে দেয়। তারপর সে ভেতরে চলে গেল। আমি বেঞ্চে বসে রইলাম। হাসপাতালের আলো হঠাৎ আরো সাদা, আরো কঠিন লাগতে থাকলো। আজ প্রথমবার বুঝলাম, নিষ্প্রাণ কখনো সরাসরি প্রশ্ন করে না। সে শুধু এমন জায়গায় আঘাত করে যেখানে উত্তর নিজে থেকেই বেরিয়ে আসে। আর সবচেয়ে ভয়ের কথা, আজ সে জানলো আমি কতটা এগিয়েছি, কিন্তু আমি এখনো জানি না সে কতটা জানে। হাসপাতাল থেকে বেরিয়ে আসার পরও নিষ্প্রাণের কথাটা মাথায় ঘুরছিল। ফাইলগুলো অনেক সময় অসম্পূর্ণ হয়। সে কিভাবে জানলো? পরদিন দুপুরে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। মিস পাল, আপনার বাবার পুরনো কেস সংক্রান্ত একটা নথি হয়তো আপনার কাছে লাগতে পারে। যদি দেখতে চান, আজ বিকেলে পূর্ণ রেকর্ড রুমে আসুন। লাইন কেটে গেল। কোনো পরিচয় নেই, কোনো ব্যাখ্যা নেই। আমি গেলাম। পুরনো মিউনিসিপ্যাল বিল্ডিং, ধুলো, অন্ধকার, ফাইলের গন্ধ। রেকর্ড রুমে ঢুকে দেখি টেবিলের উপর একটা রেজিস্টার খোলা, আমার বাবার নাম মার্ক করা। কিন্তু আশ্চর্য, রেজিস্টারের সেই পাতায় সাম্প্রতিক তারিখের একটা সাইন, 2 দিন আগের। মানে কেউ সম্প্রতি এটা দেখেছে। আমি নামটার দিকে তাকালাম। সইটা খুব দ্রুত করা, পুরো পড়া যায় না, শুধু প্রথম অক্ষরটা পরিষ্কার, এন। আমার হাত ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই পেছনে পায়ের শব্দ। আমি ঘুরলাম। নিষ্প্রাণ, পুরো স্বাভাবিক ভঙ্গি। আপনি এখানে? আমি তাকিয়ে রইলাম। আপনি? সে হালকা হাসলো। মিউনিসিপ্যালিটির সাথে আমাদের একটা প্রজেক্ট চলছে, কাগজপত্র দেখতে এসেছিলাম। সে টেবিলের কাছে এলো, রেজিস্টারের দিকে তাকালো। ও, আপনার বাবার ফাইল? শব্দে বিস্ময় আছে, চোখে নেই। আমি বললাম, মজার ব্যাপার, কেউ এটা 2 দিন আগে দেখেছে। সে পাতার দিকে তাকালো 1 সেকেন্ড, তারপর কাঁধ ঝাঁকালো। পুরনো কেসে হঠাৎ আগ্রহ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। আমি চুপ করে তার মুখ দেখছিলাম। সে খুব ধীরে বলল, আপনি কি বিশ্বাস করেন সব সত্য প্রকাশ্যে আসে? আমি বললাম, না, অনেক সময় কেউ ইচ্ছে করে অর্ধেকটাই সামনে আনে। সে এবার সরাসরি আমার চোখে তাকালো, হালকা হাসলো। অর্ধেক সত্য অনেক সময় পুরো মিথ্যার থেকেও বিপজ্জনক। নীরবতা। হঠাৎ সে রেজিস্টারের পাতা উল্টে দিল। আমি লক্ষ্য করলাম সে খুব সচেতনভাবে সইটার ওপর আঙুল রাখলো, ঢেকে দিল মাত্র 1 মুহূর্তের জন্য। তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল,
আপনি সাবধানে থাকবেন। যারা নথি ঘাঁটে তাদের দিকে নজর পড়ে। আমি জিজ্ঞেস করলাম, কার নজর? সে উত্তর দিল না, শুধু বলল, এই শহর খুব ছোট। আবার সেই একই লাইন। সে বেরিয়ে গেল। আমি রেজিস্টারের দিকে তাকালাম, পাতাটা আবার দেখলাম। সইটা এবার যেন আরো অস্পষ্ট। নাকি আমি বেশি ভাবছি? হঠাৎ মনে হলো আজকের ঘটনাটা হয়তো পরিকল্পিত। ফোন কল, খোলা রেজিস্টার, তার হঠাৎ উপস্থিতি। হয়তো সে চায় আমি কিছু দেখি, অর্ধেকটা, যেন আমি এগোই, কিন্তু ঠিক তার নির্ধারিত সীমা পর্যন্ত। আমি রেজিস্টার বন্ধ করলাম। আজ পরিষ্কার বুঝলাম, নিষ্প্রাণ সরাসরি মিথ্যে বলে না। সে শুধু পরিস্থিতি তৈরি করে যেখানে তুমি নিজেই তোমার সিদ্ধান্তে পৌঁছে যাও। আর সেই সিদ্ধান্তটাই হয়তো তার দরকার। হাসপাতালে আজ ভিড় কম। আমি নিজেকেই অবাক করলাম। আবার চলে এসেছি। কারণটা স্পষ্ট নয়। সম্ভবত উত্তর খোঁজা, সম্ভবত অনুভূতির টান। রিসেপশনে জানলাম নিষ্প্রাণের মা এখন জেনারেল কেবিনে। দরজায় নক করতেই ভেতর থেকে নরম গলা, এসো। আমি থমকে গেলাম। তিনি কি জানতেন আমি আসব? ভেতরে ঢুকলাম। বিছানায় শুয়ে থাকা মহিলা, দুর্বল কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে তীক্ষ্ণ। নিষ্প্রাণ নেই। তিনি আমাকে বসতে ইশারা করলেন। তুমি স্নিগ্ধা, তাই না? আমি মাথা নাড়লাম। নিষ্প্রাণ বলেছে তোমার কথা। কোন স্বরে বলেছে? সহানুভূতি, সতর্কতা, উদ্বেগ? বোঝা গেল না। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোমার বাবা খুব একগুঁয়ে মানুষ ছিলেন। আমার শরীর শক্ত হয়ে গেল। আপনি চিনতেন? তিনি হালকা হাসলেন। এই শহরে বড় সিদ্ধান্ত নিলে সবাই সবাইকে চিনে ফেলে। আবার সেই একই ধাঁচের উত্তর। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি বোঝাতে চাইছেন? তিনি জানালার দিকে তাকালেন। সবাই ভাবে শক্তি মানে টাকা, কেউ ভাবে প্রভাব, কিন্তু আসল শক্তি হলো তথ্য। ঘরের বাতাস ভারী হয়ে গেল। তিনি আবার আমার দিকে তাকালেন। তোমার বাবা তথ্য জমাতেন? আমার গলা শুকিয়ে গেল। আর যারা তথ্য জমায় তারা দুভাবে বাঁচে, হয় খুব সুরক্ষিত থাকে, অথবা খুব একা। আমি কিচ্ছু বললাম না। তিনি ধীরে বললেন, তুমি কোনটা হতে চাও? এটা প্রশ্ন না, পরীক্ষা। আমি বললাম, আমি শুধু সত্য জানতে চাই। তিনি মৃদু হাসলেন। সত্য কখনো পুরোটা আসে না, কেউ না কেউ সেটাকে কেটে দেয়। আমার মাথায় হঠাৎ রেজিস্টারের ছেঁড়া সইটা ভেসে উঠল। ঠিক তখন দরজার বাইরে পায়ের শব্দ। নিষ্প্রাণ ঢুকলো। আমাদের দুজনকে একসাথে দেখে 1 সেকেন্ড থেমে গেল, তারপর হাসলো। ও, তোমরা পরিচিত হয়ে গেছো? তার মা তার দিকে তাকিয়ে বললেন, তোমার বন্ধু খুব সাহসী। বন্ধু? নিষ্প্রাণের চোখে অদ্ভুত ঝিলিক। সে বলল, হ্যাঁ, ও সাহসী, কিন্তু কখনো কখনো সাহস আর বেপরোয়াপনার পার্থক্য বোঝা জরুরি। তার মা ধীরে বললেন, সবাই নিজের সীমা জানে না নিষ্প্রাণ। এই কথাটা যেন শুধু তার জন্য নয়। ঘরের ভেতর হালকা নীরবতা নেমে এলো। আমি উঠলাম। বেরিয়ে আসার সময় পিছন থেকে নিষ্প্রাণের মা ডাকলেন, স্নিগ্ধা। আমি ঘুরলাম। তিনি খুব শান্ত গলায় বললেন, ফাইলের সব পাতা একসাথে পড়ো না। আমার শরীরের ভেতর রক্ত যেন থেমে গেল। আমি তো ফাইলের কথা বলিনি, নিষ্প্রাণও না। আমি নিষ্প্রাণের দিকে তাকালাম। সে স্থির, চোখে কোনো বিস্ময় নেই, শুধু মৃদু নিয়ন্ত্রিত দৃষ্টি। আমি কিছু না বলে বেরিয়ে এলাম। করিডোরে দাঁড়িয়ে হঠাৎ বুঝলাম, এই খেলায় শুধু নিষ্প্রাণ নয়, তার মাও অনেক কিছু জানেন। কতটা জানেন? কোন দিক থেকে জানেন? কাকে রক্ষা করছেন? নাকি নিষ্প্রাণ শুধু সামনের মুখ আর আসল মস্তিষ্ক অন্য কোথাও?